জলদস্যু সুন্দরবনের মূর্তিমান আতঙ্ক। তাদের হাতে কাঁধে বন্দুক, কোমরে কার্তুজ। তারা নেকড়ের মতো দল বেঁধে অরণ্যচারী। তারা কখনো অতর্কিত ঝাঁপিয়ে পড়ে জেলে, ডিঙি কিংবা পণ্যবাহী নৌকাগুলোর উপরে। কিন্তু তারা জন্মগতভাবে দস্যু নয়। পরিবেশ পরিস্থিতি তাদেরকে মানুষ থেকে দস্যুতে বদলে দিয়েছে। সুন্দরবনের গহীন অরণ্যে 10 দিন কাটানো অনুসন্ধানের অভিজ্ঞতা থাকছে এবারের পর্বে। তাহলে ভূমিকার লাগাম টেনে শুরু করি দাদাভাই বাহিনীর সুন্দরবনের অসুন্দর গল্প। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ব ঐতিহ্যের তকমা পাওয়া ম্যানগ্রোভ। সাদা চোখের অপরূপ সৌন্দর্য মনোমুগ্ধ করে। উপভোগ করতে করতে যন্ত্রের নৌকায় টিম আন্ডারকভার। মনের মধ্যে কত শত ভাবনা। দস্যুদের দেখা পাবো তো, তারা যদি কথা না রাখে, অথবা যদি আমাদের কথা আমরা রাখতে না পারি। এসব ভাবতে ভাবতে নৌকা এগিয়ে যাচ্ছে। তখন ভাবনায় আবারও মাস্টার সোহাগের কথা, যিনি প্রথম দস্যু দলনেতা, যার আত্মসমর্পণের মধ্য দিয়ে সুন্দরবন অসুন্দর আতঙ্ক থেকে মুক্তির পথ দেখে। অনেক ভাবনা আর দুর্ভাবনার লম্বা পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছানো। দাদাভাই বাহিনীর দুজনের অগ্রজ দল আমাদের ডিঙি নৌকা করে নিয়ে চলে মূল দলের দিকে। টেলিভিশনে এর আগেও সুন্দরবনের দস্যুদের ছবি দেখেছি, কিন্তু নিজের চোখে সেই পরিস্থিতির মুখোমুখি হবার অভিজ্ঞতা অন্যরকম। দস্যু, হাতে বন্দুক, কোমরে কার্তুজ, তারা দল বেঁধে নেকড়ের মতো অরণ্যচারী। দস্যু কিংবা দুষ্কৃতিকারী হয়ে পৃথিবীতে কেউ জন্মায় না। সামাজিক নানা অনাচার, স্বভাব এবং পরিস্থিতি তাদেরকে এই দস্যু জীবনে আসতে বাধ্য করে। কিন্তু এদের প্রত্যেকের জীবনেই আছে করুণ গল্প। এখানে আসার জন্য আছে অনেক অনাচার এবং অবিশ্বাসের গল্প। নিউজ 24-এর মাধ্যমে আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব এই সুন্দরবনের দাদা বাহিনী যারা দস্যুবৃত্তিতে আছে, তাদের জীবনের অদেখা অনেক অধ্যায়। অস্ত্র হাতের এই দস্যুরও অতীত আছে, যেখানে তিনি ছিলেন দিনমজুর। মায়ের অন্ধ চোখে আলো ফেরাতেই অন্ধকারের পথে হারিয়েছে সে। এই পথে আসার একটাই কারণ, আমি খুব গরিব মানুষ, দিনমজুরি করে খাই। আমার একটা সময় আসলে আমার আম্মার চোখ অপারেশন করতে, আমার কাছে 10 টাকা নেই, আমার আম্মাকে ট্রিটমেন্ট করে। আমরা 3টে ভাই, বড় ভাইয়ের 10 টাকা দেওয়ার মতো কায়দা আছে, মাঝে ভাই 10 টাকা দেওয়ার মতো কায়দা আছে। মার এসে কেউ দেখে না। আমি রিক্সা চালাই, আমি দেখি যতটুকু সম্ভব দেখি। দেখার পর মার থেকে তো পৃথিবীতে কেউ নেই। আমাদের এই জায়গায় একটা ছেলে, 2-3 ছেলে আছে, ওই চুরি ডাকাতি করে বেড়ায়। একদিনকে আমি তার কাছে গেলাম, যে বললাম, ভাই আমার 200 টাকা দিবি? তা 200 টাকা নিয়ে কী করবি? আমি বলছি, আমার ঘরে বাজার নেই, 200 টাকা দিয়ে আমার। তুই তো জীবনে কোনো এই ধরনের কথা বলিস নি আমাকে। সে আমাকে 200 টাকা দিয়েছিল। দেওয়ার পরে আমি 90 টাকা ওষুধ কিনেছিলাম। আমাদের এলাকায় জাল ভাই 200 টাকা কিষেন দেয়, প্রতিদিন হয় না, 5 দিন হয়, 2 দিন হয় না। এইভাবে জীবনযাপন করতে হয়। করার পর নিজের সাথে যুদ্ধ করা পারি না, এই সাইডে মা। এখন ওর সাথে যোগ দিলাম, আমি বাইরে আমি কী করবো, এই বিপদ। তো বললো কি করবো ভাই, আমার তো দাঁত কাটো, চল জঙ্গলে যাই। আমার জঙ্গলটা কোথায়? সুন্দরবন। সুন্দরবন কী করতে হবে? ডাকাতি করতে হবে। বলছি, ডাকাতি করতে অস্ত্রের প্রয়োজন আছে, সেটা তোর বাবা লাগবে। কতদিন আগে? এইটা হচ্ছে 25। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, তার মায়ের চোখে তিনি আলো ফেরাতে পারেননি। উল্টো তার আলো দেখার চোখও জীবনের অন্ধকারে ডুব সাঁতার খেলছে। আমার এমনই কপাল, 2 বার চোখ অপারেশন করলাম, আমার আম্মার চোখটা ভালো করতে পারলাম না। বাল বাচ্চার কথা ভাবলে আর মনে হয় এই অস্ত্র, অগ্নি অস্ত্র ফেলে দিয়ে ফাঁকি হতে পারলে ডেনা উড়ে চলে যেতাম। এই জীবন, এই কষ্টের জীবন, পৃথিবীতে আর কিছু হবে মনে হয় না। 27 বছরের টকবকে যুবক, ঘরে মানসিক রোগগ্রস্ত শিশু সন্তান, তার উপর সংসারের বোঝা। কিন্তু এসব বোঝা তাকে এই জীবনে আনেনি, এনেছে স্থানীয় দ্বিধাবিভক্ত রাজনীতি। আমার এলাকায় একটু সমস্যা হয়। আমার এলাকায় কিছু দিনা পাওনা আছে, টাকার চাপ দেয়, মায়ের ধরে ভয় দেয়,
তাছাড়া আমি একটু গাড়ি চালাইতাম, মোটরসাইকেল রাত্রেবেলা চালাচ্ছিলাম, আমার ধৈরা আটকে রাখছে। চেয়ারম্যান বলছে, ফোনে বলছে মেম্বার আটকাইছে, চেয়ারম্যান বলছে যে ধৈরা রাখো। পরে আমার সকালবেলা ইজি বাইক তোর বইলে আবার দোষী করতো। সেইখানে আমার থানায় নিয়ে আমার 50-60 হাজার টাকা খরচ হয়েছে। আমার কাছে, আমি খুব গরিব মানুষ, আপনারা আমার বাসায় যান, যাই দেখেন। আমার একটা ছেলে আছে, ছেলেটা পঙ্গু, মাথা সোজা করতে পারে না, হাত পাও নাড়াইতে পারে না, কথা বলতে পারে না। এই জন্য আমি কষ্ট করে এখানে আসছি। বয়স 40-এর ঘরে, কিন্তু জল আর জঙ্গলের সাথে লড়াই করতে থাকা এই মানুষটির দস্যু হয়ে ওঠার নিজস্ব গল্প আছে, যেখানে প্রতিপক্ষ দস্যুরাই। 10-12 লাখ টাকার বেশি এই জীবনে কি সাদা দিচ্ছি ডাকাইতে, কোনো বিচার আচার ভালো পাইনি। এই দিন চিন্তা করছি ডাকাইতে যদি যাইতে পারি, তারপরে ভাই এক সময় যাই আমি যদি পরিত্তর করতে পারি, এছাড়া কোনো কায়দা নেই। আমি এই পরিকল্পনা, এই খারাপ জগতে ওর কারণে আমার ঢুকতে বাধ্য হয়েছি। বাহিনীতে নাম লেখানোর পর তাদের জন্য থাকে প্রশিক্ষণের ব্যবস্থা। মানুষের সাথে ইচ্ছা কিংবা অনিচ্ছায় হয় অস্ত্রের বন্ধুত্ব। হাতে নাতে প্রশিক্ষণের পর অস্ত্র ও গোলাবারুদগুলোকে তার অঙ্গ প্রত্যঙ্গের মতোই বয়ে বেড়ান তারা। অস্ত্র তাদের 24 ঘন্টার নিষ্প্রাণ দেহরক্ষী। এইখানে আসলে তারা আমাদের শিখিয়ে দেয় যে কীভাবে বন্দুক চালাইতে হয়, এটা তারা একবার দেখায় দেয়। এই যে বন্দুক দেখছি, এই বন্দুকের সাথে আপনার সাথে আর কি কি থাকে? এই বন্দুকের সাথে আমাকে গুলি দেয়, একটা প্রস্তুত দেয়। বন্দুকটা নেওয়ার পর থেকে আমার জীবন মরণই এই বন্দুক। এইটা আমি যখন শুই তখন আমার কোলের ভিতরে রাখতে হয়। এই বন্দুকে নিজেও গুলি হয়ে মরে যেতে পারি যখন তখন, কারণ সবসময় আমার গান লোড থাকে। সুন্দরবনের অসুন্দর আতঙ্ক দাদাভাই বাহিনীতে সক্রিয় প্রায় প্রত্যেক সদস্যেরই এই একই গল্প। মানুষ থেকে তারা ধীরে ধীরে দস্যুতে বদলে গেছে। সুন্দরবনে জলদস্যুদের ব্যবসার উপকরণ মানুষ। তারা মানুষকে জিম্মি করে মোটা অঙ্কের টাকা আদায় করে। তাদের মূলত প্রধান টার্গেট থাকে বঙ্গোপসাগরের জেলেগুলোকে আটকে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করা। তারা অনেক সময় পণ্যবাহী বিভিন্ন রকম জাহাজকে আটকে রেখে সেখান থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে এবং নেতৃত্বের অবস্থান অনুসারে সেই টাকা দলের প্রত্যেক সদস্যের মধ্যে ভাগ হয়, হয়তোবা হয় না। বিরতির বাধা টপকে বাকি গল্প। দস্যু জীবনের বছর দুভাগে বিভক্ত। তাদের দস্যু মৌসুম 6 মাস করে সারা বছর চলে এবং সেখান থেকে উপার্জিত টাকা তারা নানাভাবে অস্ত্র কেনা থেকে শুরু করে বিভিন্ন খাতে ব্যয় করে। তাদের জীবনের গহীন অরণ্যে ডুব দিয়ে তুলে আনার সত্যগুলো এবার আমরা একে একে বর্ণনা করব। অরণ্যেই তাদের দিনরাত্রি, মাস, বছর। প্রতিপক্ষকে মোকাবেলায় অস্ত্র হাতে সদা প্রস্তুত। মাঝে মাঝে অস্ত্রগুলোকে যত্নে মুছে চকচকে করা, তাজা কার্তুজগুলোকে একটু পরখ করা, কারণ সদা সতর্কতাই তাদের বাঁচার একমাত্র পথ, অসতর্কতায় মৃত্যু। প্রথমে টিম আন্ডারকভারের দর্শকদের জানাতে চাই তাদের মুক্তিপণ আদায়ের কৌশলগুলো কি। তারই ধারাবাহিকতায় দাদাভাই বাহিনীর মুখপাত্র জানান কিভাবে অভিযান আর মুক্তিপণ আদায় প্রক্রিয়াটি চলে। জেলে যখন ধরি, বলি যে টাকার জন্য ধরি, তাদের থেকে টাকা দাবি করি। দেখা গেছে 20,000 দাবি করলে কেউ কম দেয়, ওই অবস্থায় ছেড়ে দিয়ে এইভাবে আমরা চলতেছি। চলার পথে জেলেদের সাথে দেখা হয়, আমরা এদেরকে একটা পারমিশন দিই যে আমরা যখন জঙ্গলে আছি আমাদেরকে চাঁদা দিবি, আমাদের কাট করবি। এই কাট না থাকলে তখন তাকে তুলে নিয়ে আর কি, এই পারমিশনটা না থাকলে। বাহিনী প্রধানের নির্দেশনায় দস্যু কার্ডবিহীন জেলেদের ধরে আনা হয়। তারপর শুরু হয় মুক্তিপণ আদায়ের প্রক্রিয়া। তারা বিশেষ কায়দায় দুর্বল মোবাইল নেটওয়ার্কের সুন্দরবনে টাওয়ার তৈরি করে, সেখান থেকে ফোন করে মুক্তিপণের জন্য চাপ দেয় তারা। সকালে আমরা ধরেন আর কি নিরাপদ জায়গায় থেকে যাই, রাত্রে আমরা আর কি ঘুরিয়ে লোকজন ধরা পড়ে সকালে বেলা ওই টাওয়ার করে লোকজন বেঁচে ফেলে দিতে হয়। নৌকা টোকা গেলে আমরা ডাক দিয়া ওদের কাছ থেকে টাকা নিই। এগুলো লিডারে এনে আমরা ধরে দিই, তারা এই সব কিছু করে আমাদের টাকা দেয়। একটা লোক 10,000 টাকায় আমরা ছাড়ি দিই, 20,000 টাকা ছাড়ি, 30,000 টাকা ছাড়ি।
এই আর বড় বড় যদি হয়তো 50,000 টাকা ছাড়ি দিই। যদি অঙ্কের হিসেবে বলি তাহলে একটি শক্তিশালী বাহিনী এক দস্যু বছরে কোটি টাকা উপার্জন করে। 2 বছর আগে আত্মসমর্পণ করা একজন দলদস্যু নেতার বক্তব্য অনুযায়ী তার দল 4 বছরে প্রায় 20 কোটি টাকার মতো আয় করেছিল। কিন্তু এই আয় রোজগার তাদের একার পকেটে যায় না, তাদেরও ঘাটে ঘাটে চাঁদা দিতে হয়। জলদস্যু কিংবা বনদস্যু, সুন্দরবনের অসুন্দর আতঙ্ক, যারা প্রত্যেকটি মানুষের জীবনকে অনিরাপদ করে, কিন্তু তাদের জীবনই ভয়াবহ অনিরাপদ। কিন্তু একটি প্রশ্ন আমাদের মনে জেগেছে যে যে সমস্ত অস্ত্র এবং গোলাবারুদ তারা ব্যবহার করে, তারা তো সেগুলো এখানে তৈরি করে না বা এখান থেকে সেগুলো পাওয়াও যায় না। আমরা অনুসন্ধানে দেখতে পেয়েছি একটি নির্দিষ্ট চক্র সেই সমস্ত অস্ত্র এবং গোলাবারুদ তাদের কাছে সরবরাহ করে এবং তারা চায় সুন্দরবনের দস্যুতা বছরের পর বছর টিকে থাকুক এবং তারা জিয়ে রেখে ব্যবসা করার চেষ্টা করে। 2 নলা যে বন্দুকটি দেখছেন এটি ইতালিতে তৈরি। বন্দুকটির নাম ডাবল ব্যারেল। পাশাপাশি 2টি গুলি লোড করা যায় এটাতে। চাইলে একসাথে 2টি গুলিও করা যায়, আবার একটার পর একটাও করা যায়। এই অস্ত্রটির জন্মস্থান প্রতিবেশী দেশ ভারতে, কিন্তু ব্যবহার হচ্ছে সুন্দরবনের বনদস্যুতায়। এটার বৈশিষ্ট্য হলো শব্দ কম কিন্তু নিশানা সঠিক। কিন্তু প্রশ্ন হলো সুন্দরবনের যে অংশে দস্যুদের অভয়ারণ্য সেটি লোকালয় থেকে অনেক দূরে, আর দস্যুরা ডাঙায় মানে শহরে যায় না, ধরা পড়ার ভয়ে। তাহলে এগুলো তাদের কাছে আসে কিভাবে? এই অস্ত্র যে গোলাবারুদগুলো, এগুলো আপনারা কীভাবে সংগ্রহ করেন? সংগ্রহ করে ওই উপরদেরকে ওই লোকের দ্বারা দেয় আর কি। লোকে আমরা টাকা পাঠাই দিলে হেরা দিয়ে দেয়, কিনে দিয়ে পৌঁছাই দেয় আর কি। তাদের বড় বড় কোম্পানিরা যারা মাছের ব্যবসা করে এরা আর কি আগে দিয়ে দেয়। সুন্দরবন সংলগ্ন 3 জেলা খুলনা, সাতক্ষীরা, বরিশালের কিছু প্রভাবশালীর হাত ধরেই এই অস্ত্রগুলো নিরাপদে ঢুকে সুন্দরবনে। স্পষ্ট করে যদি বলি, অস্ত্রগুলো প্রথমে জাহাজে আসে বন্দর এলাকায়, সেখান থেকে লাইসেন্সধারী অস্ত্র ব্যবসায়ীরা কালো বাজারে সেগুলো কেনে। এরপর সেই অস্ত্রগুলো চড়া দামে পৌঁছে যায় দস্যু বাহিনীগুলোতে। এগুলি মূলত বিভিন্ন ব্যবসায়ী আছে যাদের সুন্দরবনে অসংখ্য বড় বড় ব্যবসা আছে, তাদের মাধ্যমেই বিশেষ করে কালাবাগি সুতরখালি হইলেন একজন ব্যবসায়ী আছে রসুল আর কালাবাই নামে পরিচিত। ওনাদেরও নিচে ব্যবসা আছে, বা ওনারা যদি একটা আর্মস আপনি কিনতে চান বলবে যে আপনি একটা হবে না, টাকা আপনি পরে দিয়ে 4টা নেন, এরকম। তারাই আপনার থেকে কিনতে বাধ্য করে। হ্যাঁ, কিনতে বাধ্য করে। দেখা গেছে একটা আর্মস যদি 50,000 টাকা দাম হয়, ও নিবে আপনার থেকে 1.5 লক্ষ টাকা। তখন আপনি ডাকাতি করতে হলে আর্মস তো প্রয়োজন। সুন্দরবনে থাকতে গেলে, জীবন বাঁচাতে গেলে আর্মস প্রয়োজন, গোলাবারুদ প্রয়োজন। সেক্ষেত্রে বাধ্যতামূলক করে প্রচুর পরিমাণে অর্থ দিয়ে আমরা এগুলো কিনি। বর্তমানে আমার কাছে একটা .22 আছে। এটার যে খাবারগুলি, এগুলি 100 পিস 16,000 টাকা দাম আসে, আর ওরা আমাদের থেকে প্রায় 25,000 টাকা দাম নেয়। দৃশ্যমান এসব অস্ত্রের বাইরেও সুন্দরবনে জলদস্যুদের হাতে আরও অনেক ধরনের অস্ত্র আছে। তার মধ্যে আছে SMG, শর্টগান, রিভলভার। বিভিন্ন জলদস্যুদের সাথে কথা বলে জানা যায় স্থানীয় প্রভাবশালী একটি অংশই চায় না সুন্দরবন দস্যুমুক্ত হোক, তাহলে তাদের অস্ত্র ব্যবসায় ভাটা করবে। আপাত দৃষ্টিতে এই দস্যুগুলোর দিকে তাকালে মনে হতে পারে তারা নৃশংস, জঘন্য, ঘৃণ্য। কিন্তু তাদেরকে যারা খুব কাছ থেকে দেখেছে তারা জানেন তাদের জীবনে যদি আমরা একবার উকিয়ে দিয়ে দেখি, সেখানে মন আছে মানুষের অস্তিত্ব। বিরতির বাধা যখন টপকে আসবো, তখন আপনাদেরকে জানাবো এই দস্যু জীবনের মধ্যে খুঁজে পাওয়া মানুষের গল্প। হাতে বন্দুক আর পকেটে টাকা থাকাটাই জীবন নয়। তারা যে জীবন পেছনে ফেলে এসেছে, যে পরিবারের সঙ্গে তাদের আত্মার বাঁধন, তাদের কাছ থেকে বিচ্ছিন্নতা তাদেরকে বিপর্যস্ত করে ফেলেছে। তারা হয়তোবা অনেক টাকা পয়সা উপার্জন করছে, কিন্তু প্রতি পদে পদে তাদের আছে অনুতাপ আর ভয়। তাদের প্রতিপক্ষ জলে কুমির, ডাঙায় বাঘ আর ওপরে প্রশাসন।
জলদস্যুরা দুর্ধর্ষ, শক্তপোক্ত শরীরের, কিন্তু পরিবার বিচ্ছিন্নতা আর প্রতি মুহূর্তের ভয় এদের ভেতর থেকে ভেঙে ফেলেছে। ফ্যামিলির সাথে আজ 4 মাস চোখে দেখা দেখতে পারি না, মনের দেখা দেখতে হয়। আমার ছেলেরা কেমন আছে, কীভাবে খাচ্ছে, কী করতেছে, নিজ নজরে দেখতে পাই না। টাকা 200 টাকা ইনকাম করতেছি, তারাই কীভাবে খাচ্ছে, লবণ দেখাচ্ছে না ডাল দেখাচ্ছে দেখতে পারতেছে। তা বাল বাচ্চা সবার দেখতে মনে চায়, কেন তারা তো, আমিও তো একসময় সন্তান ছিলাম মা বাপের, আমার জন্য তারা পড়েছে, আমার তো কষ্ট হচ্ছে এখন। গান সবসময় আমার কাছে থাকতো। রাত্রেবেলা আমার গুলি লোড অবস্থায় আমার বুকের ভিতরে থাকে, তখন পিঠা এসে মেরে দিবে, এই প্রশাসন এসে মেরে দিতে পারে, এই ডাকাত এসে মেরে দিতে পারে, এই বাঘে এসে ধরতে পারে, আইতে নামলে কুমিরে ধরতে পারে। এই জীবন খুব কষ্ট। রোদে পোড়া, নোনা জলে ভেজা শক্তপোক্ত শরীরগুলোর ভেতরের মানুষগুলো অসহায়ত্বের কাছে পরাজিত। বাচ্চাদের কথা মনে হলে তখন তো আর ভালোই লাগে না, একটি মুহূর্ত এখানে থাকতে মন চায় না। অনেক বড় কষ্ট বুকে জমাট রেখে এখানে থাকতে হয়, অসহায় যাইতে পারি না, জেলে তো মেরেই ফেলবে। প্রত্যেকটি ছেলে ফেলেই ওরা দেশে ভালোভাবে কাজ করতে পারতো, কিন্তু দেশে কিছু যেমন মেম্বার, চেয়ারম্যান এরা অহেতুক একটা মামলা দিয়ে দিল, কিছু করার নাই, তাকে ফাঁসায় দেয়া ফাঁসায় দেওয়া হয়। নিরুপায় হয়ে এখানেই থাকি যেতে হয়, এখানে থেকে ওই ফোনে একটু কথা বলে এই বাড়িতে। আর আমরা যদি এখানে কোটি টাকাও কামাই, কিন্তু আমরা তো এর কোনো স্বাদও পাই না। আমাদের কাছে টাকা মনে হয় গাছের পাতা, গাছের পাতা কোনো কাজে লাগে না, টাকাও কোনো কাজে লাগে না, এরকমই মনে হয়। টাকা যেখানে কামাই সেখানেই রেখে যেতে হয়। যাদের হাতে বন্দুক, কোমরে কার্তুজ, তারা কেন ভীত, অনুতপ্ত? আমি এই যে সুন্দরবন ডাকাতি করতেছি, আমিও আইসি আর আমিও সবাইকে বলবো এই জীবনে আর যেরকম না আসে। আমি 1000 টাকা ডেলি ইনকাম করতেছি, আমি 1000 টাকা ইনকাম করবো না, আমি দেশের থেকে 10 টাকা ইনকাম করবো, সেই 10 টাকা আমি শান্তি পাবো। কেন পাবো? আমার মা, ছেলে, মেয়ে, বউ নিয়ে আমি 10 টাকা ডাল ভাত খাবো, আমি 1000 টাকা আমি গোশ ভাত খাবো না। আমি আগে বলেছি, এখনও বলছি, এই জীবনে কেউ যেন না আসে। এদের প্রতি পদে পদে ভয় আর অনুতাপ। প্রশাসন থেকে শুরু করে জলে কুমির, ডাঙায় বাঘ তাদের প্রতিপক্ষ, আর তাদের কাছে দস্যু হয়েও তারা অসহায়। তাই তারা শেষ সুযোগ চায়। এই জীবনটা আমার খুব কষ্টে যাচ্ছে, কারণ আমি এখানে আসে নিজের ছেলে মেয়ের বাঁচানোর জন্য এখানে আসছি, মানুষের দিনের দেওয়ার জন্য আসছি। এখানে কোনো নিরাপত্তা নেই আমার বাবা মার কাছে আমি ফেরত যাইতে পারি না। উপরে গেলে প্রশাসনের ভয়, এইখানে রাত্রিবেলা ঘুমাইলে কোন ডাকাইতে এসে আবার মেরে দিব, সারা রাত সজাগ থাকতে হয়। কী করবো বলুন, উপরেও যাইতে পারি না, নিচেও নামতে পারি না, নাইমে এখন তো বিপদে পড়ে গেছি। আপনারা আসবেন, আপনারা যেটা ভালো বোঝেন করেন, আমাদের যদি পারেন একটা সুযোগ দিতে, জীবনের শেষ মতন আমি নিজে ভালো হয়ে যেতে চাই, জীবনে আর কোনোদিন খারাপ কাজ করতে চাই না। ভুলবশত এখানে চলে এসেছি, এই একটা লাস্ট সুযোগ আমাকে দেন, আমরা যাতে ভালো হয়ে যাইতে পারি। অন্য সদস্যদের মতো তাদের মুখপাত্রেরও ভয় পাওয়া, অনুতপ্ত কণ্ঠস্বর। বাহিনীতে লোকের অভাব নেই, অস্ত্রের যোগানেও কোনো ঘাটতি নেই। এসব থাকার পরও তারা অনুতপ্ত, স্বাভাবিক জীবনের প্রত্যাশী। এই বুঝি কেউ আসলো, পাবলিকের ভয়, প্রশাসনের ভয়, অন্যান্য ডাকাত পার্টিদের ভয়, বাঘের ভয়, সাপের ভয়, অনেক কিছু চিন্তা চেতনা করে আমরা দিনেও ডিউটি করি নিজেদেরকে রক্ষা করার জন্য। আর রাতে না চললে তো আর লোক ধরা যাবে না, রাতে রাতে চলাফেরা করি। ক্ষমার দৃষ্টিতে তাকায় যদি ক্ষমা করে দেয়, তাহলে আমরা ভালো জীবনে ফিরে যেতে চাই। আমাদের আর ভালো লাগে না এখানে থাকতে। দুর্ধর্ষ দস্যুদল দাদাভাই বাহিনী পর্যন্ত নিউজ 24 কিভাবে পৌঁছালো তার নেপথ্যে দুটি মানুষের ভূমিকা অগ্রগণ্য। খুলনার সাংবাদিক সোহাগ দেওয়ান এবং নিউজ 24-এর ব্যুরো প্রধান শামসুজ্জামান শাহিন। দাদা বাহিনীর কথা আমি শুনছি যে একটি বড় বাহিনী এখনও আত্মসমর্পণের আওতায় আসেনি। আমি সেইভাবে একটু খোঁজখবর নিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি। এরপরে আমি একটা সূত্র পেলাম দাদা বাহিনীর সাথে যোগাযোগ করার, সেই মারফতে আমি তাদের কাছে এসেছিলাম। এসে তাদের সাথে আমি পার্টি প্রধান যিনি আছে তার সাথে দেখা করছি। দেখা করার পরে তাকে আমি প্রস্তাব দিলাম যে স্বাভাবিক জীবনে যাতে সে ফিরে আসতে পারে এই বিষয়ে। তখন সে রাজি হয়েছে। জনপ্রিয় একটি চ্যানেল এখানে দরকার, সেই ক্ষেত্রে আমি নিউজ 24-এর শরণাপন্ন হলাম, তাদের সাথে যোগাযোগ করছি।
যোগাযোগ করার পরে নিউজ 24 যখন আমি তাদেরকে জানিয়েছি, তারা কিন্তু সাথে সাথেই বিষয়টিকে আর কি স্বাগত জানিয়েছে, বলছে যে হ্যাঁ, আমরা এই মহতি উদ্যোগে আমরা প্রস্তুত। সকলের উচিত যে এই মানুষগুলোকে একটি সুন্দর স্বাভাবিক জীবন দেওয়ার জন্য একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া। সুন্দরবনে যে অন্য বাহিনীগুলো আছে, তারা র্যাব 6, নিউজ 24 আমাদের এই মাধ্যমেই তারা আত্মসমর্পণ করবে এবং এই সুন্দরবনকে সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিবে। এখানে কোনো ভয় থাকবে না, কোনো দস্যুতা থাকবে না। সুন্দরবনের দুর্ধর্ষ দস্যু দল দাদা বাহিনী, তাদের কেউ 3 বছর, কেউ 4 বছর কিংবা তারও বেশি সময় ধরে এই বনে দস্যুতা করছে। কিন্তু এত বছর পরে সে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারের আহ্বানে সাড়া দিয়ে তারা আত্মসমর্পণ করবে। এই অস্ত্রগুলোর বাইরেও তাদের কাছে আরও অনেক অস্ত্র আছে, তারা সব কিছু রাষ্ট্রের কাছে বিসর্জন করবে আত্মসমর্পণ প্রক্রিয়ার মধ্য দিয়ে। এরপরে তারা দাবি করছে রাষ্ট্র যেন তাদের পাশে দাঁড়ায় এবং তাদের অসহায় সম্বল হয়ে তারা যেন পাশে দাঁড়ায়, এবং তার পাশাপাশি তারা যেন পরবর্তী জীবনগুলোতে শান্তিতে বসবাস করতে পারে, তারা সেই প্রার্থনাটুকু রাষ্ট্রের কাছে করেছে। যাপিত জীবনের পাপ তাপে অনুতপ্ত দস্যুরা এখন ভেঙে পড়া মানুষ। যদিও তারা দৃশ্যমান অনেক অপরাধের সাথে যুক্ত, তারপরও তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ চায়। আপনি কি আত্মসমর্পণ করতে চান? জি, আমি আত্মসমর্পণ করতে চাই, আমি ভালো হয়ে যেতে চাই। আমার যেন মানুষের না জ্বালায়, আমার যেন সুস্থ শরীরে যেন ভ্যান চালিয়ে খাইলো, আমি যেন ভালোভাবে আমার ছেলে মেয়ের দ্বারা থাকতে পারি, আমার মা বাবার দ্বারা থাকতে পারি, এইটাই আমি চাই। এই জীবন আমি চাই না। ফিরে আসার প্রক্রিয়ার অংশ হিসাবে তারা আত্মসমর্পণ করতে চায় এবং কেন চায় তার কারণও তারা জানে। আত্মসমর্পণ আমাদের সরকার সবাইকে দিছে, আশা করি আমাদেরও দেবে। নিজের জীবনটা তো ফিরে পাবো। এই সুন্দরবনে থাকলে কখন মারা যাব, মার মুখ দেখতে পাবো না, সন্তানের মুখ দেখতে পারবো না, লাস্টে জানাজ হবে কি হবে না, এর কোনো এইটা যাতে না হয়, নিজের কাছেও খারাপ লাগে বিদায় বাংলাদেশ সরকারের কাছে এইটুকু আমার কারণ। আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে তারা রাষ্ট্র ও সামর্থ্যবানদের কাছে সাহায্য চান। প্রত্যেকটি ছেলে প্রায় সময় কান্নাকাটি করে। অনেক সময় জেলেরাও কিন্তু আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে, তখন কিন্তু আমি সহ্য করতে পারি না যে কী করবো। কিন্তু আমার তো বেঁচে থাকতে হলে তার থেকে খাদ্য খাবার নিতে হবে, টাকা নিতে হবে। এই জন্যেই আত্মসমর্পণ করার কথা ভাবছি যে আসলে এই জীবনটা তো ভালো না, আমরা প্রত্যেকে ভালো জীবনে ফিরে যেতে চাই। সরকারের কাছে আমাদের একটাই আকুল আবেদন, যেন আমাদেরকে সাধারণ ক্ষমা করে দিয়ে আমাদেরকে একটু বেঁচে থাকার মতো একটু অবলম্বন করে দেয়। সুন্দরবনের অসুন্দর গল্প হয়তো দাদাভাই বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে সুন্দরের পথে হাঁটতে শুরু করবে। দীর্ঘদিন বাবাকে না দেখা সন্তানের মুখে ফিরে আসবে হাসি। আর যারা এই প্রক্রিয়ার পেছন থেকে কাজ করেছেন, তাদের হয়তো আবারও নতুন কোনো শুভ উদ্যোগ নিতে ইচ্ছে করবে।